নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি গত দুদিন আগে পোস্ট দিয়েছিলাম, আপনারা সকলেই জানেন যে আমাদের সঙ্গে এবারের যে বিশিষ্ট একজন অতিথি রয়েছেন, তো কৃষ্ণা চৌধুরী মহাশয়া রয়েছেন আমাদের সঙ্গে। আসুন তার সঙ্গে আমরা দু চার কথা শুনে নিই। কৃষ্ণাদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহিত্য আড্ডায় আপনি এসেছেন। অনেকদিন ধরে বলছিলাম, আপনাকে পাওয়া যাচ্ছিল না, তো যাই হোক আপনি এসেছেন। তো প্রথমেই আমরা অতিথিদের যেই প্রশ্নটা করি সকলকে, যে তার জন্ম কোথায় বা শৈশবের কথা, এটা আমরা জিজ্ঞেস করি। হ্যাঁ, আমার জন্ম মনে হয় 1942 সালে আসামের নুমলিগড়ে জন্ম। আসামের শিবসাগর জেলার নুমালীগড় চা বাগানে আমার জন্ম। আমার বাবারও জন্ম আসামেই। আমরা আসামেই শৈশব কেটেছে, আসামে কৈশোরও কেটেছে ওখান থেকে। ওখানে থেকে মানে ওখানেই পড়াশুনো নাকি? হ্যাঁ, ওখানে পড়াশোনা। ওখানে আমাদের যদিও আসাম বাংলা পড়া একটু অসুবিধে ছিল, দূরে রাখতে হতো। আমরা গৃহশিক্ষকের কাছেই পড়েছি। পরবর্তীকালে এখানে এসে পড়াশোনা করেছি। আমরা আসাম থেকে এলাম বাঙালখাদা যখন হলো। বাঙালখাদা স্বাধীনতার আগে না পরে? না, এটা 1959 সালে। আচ্ছা, বাঙালখাদা শুরু হয়েছে 1959 সালে। আচ্ছা, 59 সালে। তারপরে 71-এ হলো তোমার 71 না, ভুল বলছি, 61 সালে হচ্ছে আসামে যেটা হলো ভাষা আন্দোলন নিয়ে শিলচরে মারা গেল। আমরা যখন বাঙালখাদা হলো, আমার বাবাকে প্রায় মেরে ফেলারই মতো, যেহেতু বিশিষ্ট লোক ছিলেন বাবা, ইঞ্জিনিয়ার। তো প্রথমে যখন আসামে আক্রমণ করে, তার বিশিষ্ট লোকদের আক্রমণ করছিল। সেখানে বাবাকে এমনভাবেই মেরেছিল যে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড লিখলো যে সমস্ত কাগজে প্রচার হয়ে গিয়েছিল যে ভোলানাথ ঘাসকে মেরে ফেলেছে। কিন্তু হিন্দুস্তান স্ট্যান্ডার্ড লিখলো সেই ভোলানাথকে মেরেছে যিনি আসামের ইতিহাস নিয়ে গবেষণা করছিলেন। তো সেই সময় বাবা মারা যাননি। বাবাকে পরবর্তীকালে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করা হলো। 3টে হাড় ভেঙেছিল বুকের। তো সেই সময় বাবা রিজাইন দিয়ে, পরবর্তীকালে সুস্থ রিজাইন দিয়ে চলে এলেন। আমরা চলে এলাম উদ্বাস্তু হয়ে। তারপর থেকেই নবদ্বীপে বাবা বাড়ি। নবদ্বীপে, হ্যাঁ, নবদ্বীপে এসে থাকা হলো নাকি তখন? নবদ্বীপেই বাবা কিছুদিন থেকে মামার বাড়িতে উঠলাম। তারপর কিছুদিন থেকে বাবা একটা বাড়ি করলেন, সেখানে আমরা নবদ্বীপ থাকলাম। 1962 সালে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী দুর্গাপুরে ডিএসপিতে চাকরি করেন। ওখান থেকে চলে এলাম দুর্গাপুরে। বাহ, আচ্ছা। তারপরে লেখালেখিটা কিভাবে শুরু? লেখালেখি ছোটবেলা থেকেই লেখালেখি করতেন নাকি? স্কুল করেন? আমি প্রায় 11 বছর বয়স থেকে আমি ছড়া, গল্প আমার কাজের মেয়ে উর্মিনা 2 বোনকে শোনাতাম। আমরা খুব ছোট থেকে মুখে মুখে কবিতা, ছড়া, গল্প এসব বলতাম। আর আমাদের বাড়িতে শুক্তারা শিশু সাথী বলে একটা খুব ভালো পত্রিকা ছিল। আমাদের সব কলকাতা থেকেই সব গ্রাহক করে দিয়েছিলেন। যেহেতু ওই শিশু সাহিত্য পত্রিকাগুলো পড়তাম, ওইসব দেখে দেখে আমরা মুখে মুখে, শুধু বলা যায় যে 11 বছর বয়স থেকে আমি লিখছি। তো লেখাগুলোই থাকতো। বিয়ের পরে দীর্ঘদিন পর ওই কৈশোরের লেখাগুলো নিয়ে একটা বই ছাপালাম। সেই বইটা নানা রঙের গল্প। প্রথম সেই গল্পটা ছাপিয়েছি, যদিও সেটা লেখা কিন্তু কিশোর বয়সের গল্প। সেগুলো সব, হ্যাঁ, সবই গল্প, ছোট গল্প। কিন্তু আপনি তো গল্প ছাড়াও ছড়া লেখেন, এছাড়া মনে করুন প্রবন্ধ এইসব লেখেন তো নাকি? না, হ্যাঁ, আমি ছড়াও লিখি, কবিতা খুব কম লিখি, কবিতাও লিখি। প্রবন্ধ আমার কয়েকটা প্রবন্ধ এখানে সংবাদ পত্রিকা বলে একটা পত্রিকা ছিল, তাতেও বেরিয়েছে, সুখবরেও প্রচলিত হয়েছে। প্রবন্ধ লিখি কম, কিন্তু বেশিরভাগই ছোটদের জন্য লিখতে ভালোবাসি। ছোটদের গল্প, ছড়াটাও অনেকগুলোই ছড়ার বই আছে, ছড়াটাও লিখি। এবং শুক্তারাতেও অনেক ছড়া আমার প্রকাশিত হয়েছে। বাহ। আর এছাড়া তো আপনি প্রাত্যহিকীতে তো নিয়মিত চিঠি লেখেন। আমি দেখি আপনার চিঠি, আমিও লেখা হয় না, খুব কম, আগে লিখতাম খুব। তো আপনার চিঠি তো শুনি মাঝে মাঝে। হ্যাঁ, প্রাত্যহিকীতে আমি 1984 সালে প্রাত্যহিকীর শুরু হয়েছে। 1984 প্রথম দিন থেকে আমি লিখি। তখন 1 মাস যাবৎ প্রচার হতো, এক বিষয় 1 মাস চলতো। তো প্রথম থেকে লিখেছি। আমার সংরক্ষণ করেছি 1985 সালের। আর বিষয় ছিল 1 মাসের বিষয়, ওটা ছিল জাতীয় সংহতি। সেটা আমার পাণ্ডুলিপিটা সংরক্ষণ করা আছে। আর 2008-এ সেরা
পত্রকার হয়েছিলাম। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তো দিদি আপনার লেখা শুনি, একটা ছড়া শুনি। তো আপনার এই যে দিদির বই হীরা চুনি পান্না, মনে হচ্ছে বিষ্ণুদার করা ইয়ে, বিষ্ণুদার বিষ্ণু করা সামন্ত প্রচ্ছদ করেছেন। করেছেন। হ্যাঁ, এটাও বিষ্ণু সামন্ত প্রচ্ছদ করে এই প্রথম কৈশোরের গল্পগুলো ও নিয়ে লেখা। আচ্ছা, এই বইটাই প্রথম নাকি? হুম। আচ্ছা, বাহ। এইটার জন্যেই আমাকে একটা প্রতিষ্ঠান, একটা শিল্প সাহিত্য বোধহয় ছিল, ওই বর্ধমান জেলার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের শিরোপা দিয়েছিলেন এইটার জন্য। আচ্ছা, বাহ। বর্ধমান জেলা শ্রেষ্ঠ। তারপরে এইটা আরেকটা ছড়ার বই আনিনি, আরেকটা ছড়ার বই আছে। ছড়া লেখাও আছে অনেক, কিন্তু ছাপানো হয়নি। পড়ুন, ছড়া শুনি একটু। পড়বো? হ্যাঁ। নমস্কার, আমাদের সঙ্গে অসিতদা রয়েছেন। অসিতদা খুবই একজন বিরক্ত মানুষ, আমি জানি। অসিতদা প্রচুর খুব খবর রাখে, সকলের বিষয়ে পড়াশুনো করে, এবং উনি খুব বিনয়ী। আসতে চান অসিতদাকে আমরা আমাদের সাহিত্য আড্ডায় পেতে চাই। তো আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, যার জন্য এই টুপি পরে আছি। তো মাফ করবেন, তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। তো অসিতবাবু, আপনাকে আবার আমি আমন্ত্রণ জানালাম, একবার আসুন। আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই। আপনি অনেক ডকুমেন্ট করেন, রাখেন। পড়ুন। পড়বো? আচ্ছা, ভালো, যেটা হাতে উঠলো সেটাই পড়ছি। আমার ছেলেবেলা। কে যেন আমায় আজও ডেকে যায় গভীর ঘুমের ঘোরে, আয় চলে আয়, সব ফেলে আয় আমার সাথে ওরে। অবাক হয়ে যতই শুধায়, কে তুমি গো, কে তুমি, মিষ্টি হেসে নিমেষে লুকায় আমার দু চোখ চুমি। সে যে আমার হারিয়ে যাওয়া মুক্ত ঝরা দিন, সে যে আমার ছেলেবেলা খুশিতে রঙিন। চলে গেছে আমায় ছেড়ে, স্মৃতির মাঝে থাকে, অলস বেলার ফাঁকে আমায় ফিরে ফিরে ডাকে। বাহ, আরেকটা পড়ুন। একটা কবিতা পড়বো? হ্যাঁ, পড়ুন। তাহলে ওটা এটা আছে, মোবাইলে ধরা আছে। হ্যাঁ, নিন মোবাইল থেকে। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, বর্ষিয়ান সাহিত্যিক কৃষ্ণা চৌধুরী মহাশয়া। উনি ভালোই, ওনার প্রচুর বই টই আছেন, এবং ছড়া লেখেন, প্রবন্ধ লেখেন, গল্পের বইও প্রচুর, অনেক মানে ওনার গল্পের অনেক চর্চা হয়। আমাদের সঙ্গে রয়েছেন সুরভিদি। সুরভিদি, অনেক ধন্যবাদ। সুরভিদিও এসেছিল, সাক্ষাৎকার দিয়ে গেছে। পড়ুন। দাদা, আসছে না তো। যেটা পাচ্ছে সেটাই পড়ুন। এটা বড়দের জন্য। হ্যাঁ, সবটা তো। এটা বড়দের কবিতা। হারিয়ে যায় দীনময়ীরা। উদার অনন্ত আকাশ, নীলিমায় নীল, গভীর তরঙ্গহীন অকুল পাথার, সীমাহীন গভীরতার আড়ালে বিশালতার মহিমায় হারিয়ে যায় দীনময়ীদের সুখ্যাতি সূক্ষ্ম অস্তিত্ব। দীর্ঘ পথ হাঁটার পথ চিহ্নটুকুও মুছে যায় পথেরই ধুলায়। হয়তো ছিলেন প্রচ্ছন্নতায় ম্লান, নারীর সহজাত প্রেমে নীরবে। উদার আকাশে পড়েনি কখনো শ্যামলিমার স্নিগ্ধ ছায়া, গহীন সাগরে মেলে নিয়ে এসে শিশির বিন্দুর মোহময় পরশ। না পাওয়ার না দেওয়ার বেদনায় হারিয়ে যায় দীনময়ীরা, নিঃশব্দে, নীরবে, অবহেলায়, অশ্রদ্ধায়, অন্ধকারের অতল গহ্বরে। বিদ্যাসাগর পত্নী দীনময়ী। সুরভিদি লিখছে, শুভ সকাল, অনেক শুভেচ্ছা আনতে
শুভেচ্ছাতেই শুরু হলো দিন। হ্যাঁ হ্যাঁ দিদি, একদমই তাই। তো দিদি, প্রথমে বলি, আপনি তো শিশু সাহিত্য নিয়েও অনেক কাজ করেছেন, পত্রিকা সম্পাদনা করার সাথে কি যুক্ত ছিলেন কোনো? না, আমি কোনো পত্রিকা সম্পাদনা করিনি, কোনো পত্রিকা প্রকাশ করিনি। কি সংগঠনে, কি সংগঠনের সাথে যুক্ত আছেন বলুন? সংগঠন বলতে আমি একটা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন? না, কোনো সংগঠনে আমি যুক্ত নেই। শিশু সাহিত্যের সঙ্গে আছেন? আমি একমাত্র নিখিল ভারত শিশু সাহিত্য সংগঠনের শিশু সাহিত্য সংসদ, নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের বহুদিন যাবৎ, একদম প্রথম দিকেই বলা যায় 99 সাল থেকে আমি যুক্ত আছি। এখন ওখানের কার্যকরী সভাপতি দুর্গাপুর শাখার। আচ্ছা, বাহ। আচ্ছা, এই আপনার যে লেখালেখি শুরু, মানে তখন অনেক আগে থেকে লেখালেখি, তখনকার দিনে যে মেয়েদের লেখালেখি করা, যদিও সেই সময় অনেক আগে থেকে আশাপূর্ণা দেবী থেকে শুরু করে অনেক মেয়েরাই লিখছে, তো বাড়ি থেকে নিশ্চয়ই সাহায্য ছিল? না, আমার বাড়িতে, বাপের বাড়িতে যে সাংস্কৃতিক পরিবেশটা ছিল, লেখালেখির সুবিধা ছিল। আর আমার মাও লিখতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন আমার মা। কিন্তু বিয়ের পর আমি, বলা যায় যে স্রোতের বিপরীত স্রোতেই গিয়ে লেখালেখি করছি। খুবই বাধা, আমার অসুবিধা, আর বাড়িতে প্রচণ্ড সংসারের কাজ থাকে, হ্যাঁ সেই সব করে আমার যা যেহেতু ঝোঁক আমার। কিন্তু সাপোর্ট তো আছে নিশ্চয়ই, সাপোর্ট করে বাড়ির লোক? না, বাড়িতে আমার সাপোর্ট পারি না। আমি সমস্ত কাজ করে সব করে আমার অবসর সময়ে আমি সাহিত্য চর্চা করি। বাহ, এটা তো খুব ভালো। তো আচ্ছা দিদি, একটা প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে আজকে এই যে একটা সময় তো ছিল যে ছেলেদের মেয়েদের যে একটা বিভেদ বলা হতো লেখকদের ক্ষেত্রে, এখন তো সব একই বলে, লেখক লেখিকা বলে এরকম কোনো ইয়ে হয় না। তো আপনার কি মত যে আজকের দিনে মেয়েরা কেমন লিখছে, মেয়েরা কেমন এগিয়ে আসছে? হ্যাঁ, এখন মেয়েরা অনেকেই এগিয়ে আসছে এবং বাড়িতে মা বাবার প্রশ্রয় পায়, মা বাবার সাহায্য পায়। ছেলে মেয়ের বাধাটা কিন্তু সেটা অতটা নেই, মেয়েরা অনেকটাই। না, আমরা যে সময় ছিলাম বা আমি যে পরিবেশে, সেইটা তো সেই সময় ছিল, যে পরিবেশে ছিলাম সেখানে কিন্তু মেয়েদের বাধা বলে কোনো বাধা ছিল না। কেন, আমাদের আসামে যে পরিবেশে আমরা ছিলাম বা পরবর্তীকাল নবদ্বীপে এসে আমরা যে পরিবেশ চারিদিকে দেখেছি, আমার পরিবেশ অন্তত, মেয়েদের বাধা বলে মেয়েদের পড়াশোনা করতে দেবো না, এই পরিবেশটা তখন ছিল না। হয়তো গ্রামাঞ্চলে ছিল বা কোথাও ছিল, কিন্তু আমি সেই ইয়েটা পাইনি। আর এই লেখালেখির ক্ষেত্রে কেমন আপনি বলছেন যে মেয়েদের, যেটা প্রশ্নটা করলাম, মেয়েদের লেখালেখি? হ্যাঁ, মেয়েদের লেখালেখি আমাদের আগের যুগে হয়তো বাধা ছিল, কিন্তু আমাদের যুগ থেকে কিন্তু লেখালেখি মেয়েরা লিখতে পারবে না এই কথা নয়। যেমন শিশু সাথী পত্রিকাটা বললাম, খুব ভালো পত্রিকা ছিল। আশাপূর্ণা দেবীর প্রথম লেখা কিন্তু শিশু সাহিত্যে ছাপা হয়েছিল, আর নবনীতা দেব সেনের প্রথম কবিতাটা ওই শিশু সাথীতেই প্রকাশিত হয়েছিল। প্রথম ওনাদের দুজনের লেখাই কিন্তু প্রথম শিশু সাথী বলে যে পত্রিকা ছিল, খুব ভালো। সেটা কি কলকাতা থেকে বেরোয় নাকি? হ্যাঁ, কলকাতা সবাই করলে, সুক্তারা শিশু সাথী সব কলকাতা। তো সুক্তারায় আমারও একবার লিখেছিলাম ছড়া, আমারও লেখা বেরিয়েছিল। না, আমার 7টা ছড়া বেরিয়েছে সুক্তারায়। আর একটা হচ্ছে সুক্তারা স্মৃতি সাহিত্য প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করলে আমি প্রাইজ পেয়েছি। যখনই অংশগ্রহণ করেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো পুরস্কার পেয়েছিও। কখনো এমন হয়েছে যে 10 জনের মধ্যে ওরা 10 জনের শ্রেষ্ঠ লেখাগুলো ছাপিয়ে দেয়, 10 জনের মধ্যেও নাম থেকেছে। আর প্রথম দ্বিতীয় অনেকবারই হয়েছি। আচ্ছা, আর এই পত্রপত্রিকার কথা বলুন, বিভিন্ন দুর্গাপুরের বা দুর্গাপুরের বাইরে যেসব পত্রপত্রিকা? পত্রপত্রিকা বলতে সুক্তারায় তো প্রথম থেকে লিখি, ছেলেবেলার বয়স থেকেই লিখি। লিটল ম্যাগাজিন আমি বলছি। লিটল ম্যাগাজিন বলতে, লিটল ম্যাগাজিন তো এখানে আমি খুব একটা সঙ্গে যুক্ত নই। শিল্প সাহিত্য বলে একটা আছে, সম্পাদক, ওইটাই লিখি। আর মধু চট্টোপাধ্যায় মাননীয়, খুবই মাননীয়, খুবই শ্রদ্ধেয়, ঝর্ণা দিয়ে এসেছিল আমাকে অনেক কিছু। মধু চট্টোপাধ্যায়ের চিঠি, সাক্ষাৎকার একদম ফাইল ভর্তি দিয়ে গেছেন কালকে হাসপাতালে। মধু চট্টোপাধ্যায়ের যে শিল্প সাহিত্য গবেষণা, সেখানে আমার লেখা বেরিয়েছে কয়েকবার। আর সিদ্ধেশ্বর স্যারের যে সমকণ্ঠ, ওটাও কিছু কিছু লিখেছি, ওখানেও লেখা বেরিয়েছে। ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে অনেক পত্রিকা লিখি। আর আমাদের শিশু সাহিত্য সংগঠনে যেটা মুখপত্র যেটা, সেটা তো প্রতি বছর লিখি। আলোর ফুলকি। হ্যাঁ, আলোর ফুলকিতে
তাছাড়া সবুজ বাগান, আমাদের ওটা প্রথমে ছিল সবুজ বাগান, ওটাও বছরে একবার, ওগুলো তো লিখি। আর সতী বিশ্বাসের যেটা পত্রিকা, সেখানেও লিখেছি। ওনারটা বোধহয় কি যেন নামটা মনে পড়ছে না আমার। যাই হোক, এরকম বিভিন্ন, এখন এই মুহূর্তে মনে পড়ছে না, লিখি। ছড়াক্কা, হ্যাঁ ছড়াক্কা, ওখানেও লিখেছি। আর বাণিজ্যিক পত্রিকা বলতে বসুমতীতেও আমার লেখা বেরিয়েছে, আনন্দবাজারে আনন্দমেলায় বেরিয়েছে, তারপরে এই যে দিদি অনেক গল্পের বইও আছেন, এই যে গড়িয়সী বলে একটি বই, বড়দের গল্প, এটা উল্টো করে দেখানো যাচ্ছে। তো এটা দিদি ছোট গল্প কি কিছু আছে পড়ার মতন? ছোট গল্প একটা আছে, এখন পড়তে হবে? পড়তে পারেন না, বড়দের না ছোটদের? যা ইচ্ছা, আপনি একটা গল্প। তাহলে অনুগল্প পড়বে? হ্যাঁ, অনুগল্প পড়ুন। আনিনি তো, আনিনি, মোবাইলেও নেই না। তাহলে ছড়াই পড়ুন। ছড়া, ভালো ছড়াগুলো তো আনি না, এগুলো অনেকদিন আগের ছড়াগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা শুকতারায় সেদিন ফোন করে বললেন, দেব সাহিত্য কুটির থেকে শুকতারায় একটা মনোনীত হয়েছে, সে ছড়াটা পড়বো? হ্যাঁ পড়ুন। সেটা অনেক দিনের পুরনো, 89 সালের লেখা। ওইটা শুকতারায় মনোনীত হয়ে আছে। বিন্তি পিসির খুন্তি। বিন্তি পিসির খুন্তি নিয়ে চোর দিয়েছে পিটটান, ভয়ের চোটে পিসে মশায় ঘরের মতো চিটটান। পিসি বলে, যা না, গিয়ে আন্না দেখে পুলিশ, খুন্তি ছিল খাঁটি লোহার, সেই কথাটাও তুলিস। পুলিশ এলো, সিপাই এলো, এলো লোক লস্কর, চতুর্দিকে খুঁজেই সারা, মিলল না কো তস্কর। কেউ বা বলে বন্দুক ছোড়ো, কেউ বা বলে পটকা, বোমা মেরে উড়িয়ে দাও, রেগে বলে ছোটকা। ঠান্ডি ধরে ঘুমাচ্ছিল, জানতো না হতো কিচ্ছু, ও ঠাম্মা ওঠো এবার, বললো ডেকে বিচ্ছু। ঠাম্মা বলে, ইঁদুরগুলো বড্ড করে শব্দ, খুন্তি মেরে এদের এবার করবো দেখিস জব্দ। মিথ্যে হলো থানা পুলিশ, মিথ্যে হলো খোঁজা, বিন্তি পিসির খুন্তি আছে, ঠামার পিঠে গোঁজা। বাহ বাহ, সুন্দর। আচ্ছা দিদি, একটা প্রশ্ন, আর আবার আপনার ছড়া শুনবো। তার আগে বলি যে আপনারা যে সময় একটা সাংসারিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন, এখন কি সমাজে একটা জটিলতা বা একটা মানে কি বলবো, যে ছোট ছোট সংসার, এতে কি একটা সামাজিক একটা অবক্ষয় দেখা যাচ্ছে, যে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে 90 দশকের পরে যে একটা দেখা গেল? এবং আমাদের টাউনশিপেও আমরা দেখতাম যে বেঁধে বেঁধে থাকা মানুষের একসাথে থাকা, পাড়া কালচার, সেগুলো অনেকটা কমে গেছে। বেঁধে বেঁধে থাকা যেটা, সেটা এক সময় আমাদের সময়ও ছিল। কারণ তখন দেখেছি মা বাবা কাকা জ্যাঠা অনেকেই একসঙ্গে থাকতো, এবং অনেক ভাই বোন একসঙ্গে মানুষ হতো। সেটা যে একটা পরিবেশ ছিল, সেটা একটা আন্তরিকতা ছিল। এখন যত দিন যাচ্ছে যে পরিবার হচ্ছে, তার ফলে কি হচ্ছে, মানুষের আন্তরিকতাটা কমে যাচ্ছে। এমনকি আমরা দেখেছি পাড়া প্রতিবেশীর সঙ্গে, পাশাপাশি কোয়ার্টারের সঙ্গে দুর্গাপুরে এসেও খুবই আমাদের মানে আন্তরিকতা ছিল। একজনের অসুখ হলে পড়ে বাড়িতে রান্না করতাম, একবারই রান্না করলে পাশের বাড়ি করতাম, বা হাসপাতালে গিয়ে রাত জাগা পর্যন্ত এমনও হয়েছে। কিন্তু এখন সেটা নেই। এখন যেটা মানে অন্তর্মুখী হয়ে গেছে, মোবাইলে সবসময়, এমনকি টিভিটাও এখন পুরনো হয়ে গেছে। যেমন সিরিয়াল নিয়ে এক সময় ছিল, কিছুদিন আগেও সিরিয়ালে, এখন সেটা গিয়ে মোবাইলে সব সময়। আমার বাড়িতেও দেখছি সব সময় মোবাইলে। আপনি রাস্তাঘাটে স্টেশনে দেখুন, এত লোক বসে আছে, সবাই মাথা নিচু করে মোবাইল। এমনকি পাশের লোকেও যদি অসুস্থ হয়ে পড়ছে, সেটুকু ফিরে দেখার পর্যন্ত আমাদের সময় নেই। আরও বিশেষ বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, তার সঙ্গে এই যে এআই আসছে, এআইটা তো আরও সুন্দর, কবিতা লিখে দিচ্ছে, গল্প লিখে দিচ্ছে। কাজে মানসিকতা, যে মানুষের যে সুকুমার বৃত্তিগুলি, এই সুকুমার বৃত্তিগুলো হারিয়ে যাচ্ছে। অন্তত তার ফলে যেটা হচ্ছে সমাজে যেটা অবক্ষয়, সেটা দারুণভাবে এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা নিশ্চয়ই। এবং সব থেকে বড় কথা, আপনি যে ছড়াটা পড়লেন, বাচ্চাদের উপরে এফেক্টটা পড়ছে বেশি। যে বাচ্চারা একসময় ঠাকুমা দাদু মাসি পিসিদের এক ছায়ায় বড় হতো, তারা এখন একা বাড়িতে একটা পড়াশুনো আর ঘরের মধ্যে নিঃস্ব বন্দি জীবন কাটাচ্ছে। এই বন্দি জীবন কাটাচ্ছে বলতে নয়,
এখনকার বাচ্চারা দেখছি যে প্রচন্ড হিংস্র হয়ে যাচ্ছে, আর এই কারণেই তো হচ্ছে, এই কারণেই তো হিংস্র হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে বিষ খাইয়ে দিল একটা সহপাঠীকে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, বর্তমানে যে বাড়িতে ভাই বোনের সঙ্গেও যেমন নেই, স্কুলের সহপাঠীদের সঙ্গেও তেমনি সম্পর্কটা নেই। ফলে না মানে আমি বলছি কি, সেই তো মূলে সেই সেই কারণটাই যে বাড়ির পরিবেশটাই তো সারা পাচ্ছে না, ঠাকুমা দাদুকে পাচ্ছে না, ঠাকুমা দাদুকে পাচ্ছে না, মা বাইরে চাকরি করছে, বাবা চাকরি করছে। এক্ষেত্রে হচ্ছে কি, সে একা হয়ে যাচ্ছে। একা হয়ে যাওয়ার ফলে তার মনের মধ্যে যে একটা স্বার্থপরতা এসে যাচ্ছে। স্বার্থপরতা, শুধুই উন্নতি করব, শুধুই টাকা রোজগার করব, এই দিক দিয়ে গিয়ে তার মধ্যে মানবিকতাটা, যে সুকুমার বৃত্তিটা, যে কল্পনার যে রঙিন যেটা সৌন্দর্য, সেইটুকু হারিয়ে যাচ্ছে। সেইটুকু হারানোর ফলে মানুষ প্রায় অমানুষের মানবিকতাটাই হারিয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের দরকার শিশুদের যে শিশু পত্রিকা, গল্প, ছড়া পড়ানো, শিশুদের মানে ক্রিয়েটিভ কাজে আরো। কিন্তু আমরা তো ছোটবেলায় বই পড়তাম বা করতাম, এখনকার তো পড়াশোনাটা অনেক কমে গেছে, এখন লাইব্রেরি গুলো চলছে না সেরকম, পড়ছে না। এখন যে শিশুদের পত্রপত্রিকা বলতে খারাপ লাগছে, বড়রা পড়ছে কিন্তু ছোটরা পড়ছে না, ছোটরা পড়ছে না। বলেন যে বিষ্ণুদা একবার এসে আমাকে বলেছিল, বিষ্ণুদা এই নিয়ে অনেক কাজ করেছিল, যে ছোটদের নিয়ে ওয়ার্কশপ করা, ছোটদের নিয়ে লেখানো সেই পত্রিকাতে সেগুলো। বিষ্ণুদা গতকালও আমাকে ফোন করেছিল, শান্তিনিকেতনে আছেন উনি, একটা পাড়াতে গিয়ে শান্তিনিকেতনে একটা মানে খুব মানে প্রান্তিক এরিয়াতে গিয়ে বাচ্চাদের আঁকা শেখানো, তাদেরকে টেলিস্কোপ দিয়ে এইসব দেখানো, তারা আকাশের তারা দেখানো, এইসব কাজগুলো কালকে উনি অনেকক্ষণ ধরে ওই কমিটির সাথে গিয়েছিলেন একটা দূরে কোনো প্রান্তিক জায়গায়। শিশুদেরকে মনোযোগী করার, সাহিত্য পাঠের যে আগ্রহ জানানো, সেইগুলো প্রয়োজন এই জন্যে যে সাহিত্য পাঠের মাধ্যমে তাদের যে কল্পনা করার শক্তিটা, কল্পনা শক্তিটা বৃদ্ধি হয়, সুকুমার বৃত্তিগুলো তাদের মধ্যে জাগ্রত হয়। এই জন্যেই শিশু সাহিত্যের প্রয়োজন। তো সেটা আমরা ফেরাতে পারছি না, এবং ভবিষ্যতে পারবো বলেও আমার মনে হচ্ছে। শিশু সাহিত্য নিয়ে খুব কম কাজই হচ্ছে এখন মনে হচ্ছে, এত সিরিয়াস পত্রিকা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, প্রবন্ধ বা সব সিরিয়াস, কিন্তু শিশু সাহিত্য নিয়ে কি সেরকম পত্রিকা হচ্ছে? শিশু সাহিত্য নিয়ে হচ্ছে না তা বলবো না। এই যে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের আলোর ফুলকি, এটা প্রতি বছর বেরোয়, সেখানেও হয়। তারপরে বেরোচ্ছে অনেক যে ছোট ছোট পত্রিকা বেরোচ্ছে। শুকতারা তো 77-78 বছর বোধহয় বয়স হলো শুকতারা, ধারাবাহিকভাবে চলেছে, এখনও বন্ধ হয়নি। এরকম পত্রিকা চলছে আরও, কিন্তু সেরকম নামী শিশু পত্রিকা সেরকম নেই। সন্দেশটা ছিল, সন্দেশ তো মনে হয় বেরোয় এখনো নাকি? সন্দেশ বেরোয়। আর রবিবারের আনন্দবাজারে যেটা আনন্দমালা ছিল, রতনতনু ঘাটি সম্পাদনায়, সেটা বন্ধ হয়ে গেছে অনেকদিন, কিন্তু আনন্দমালাটা আছে, আনন্দমালাটা আছে, ওটা একটা ভালো পত্রিকা, সেটা আছে। যাই হোক দিদি, আপনার কাছে আমি যদি আপনার প্রিয় লেখক লেখিকাদের সম্বন্ধে বলুন, মানে যাদের লেখা পড়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন। কার লেখা? প্রিয় লেখকদের কথা শুনতে চাই। প্রিয় লেখক বলতে আমি দুর্গাপুরের কথা বলছিলাম, মানে ওভার বলতে অনেকেই আছেন। এখন কারটা আগে বলবো কারটা বলবো সেরকম বলা উচিত নয়। উপস্থিত দেখতে গেলে ঠিক এই মুহূর্তে আমার সব নামগুলো মনে আসছে না, তবে এক সময় সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, এনারা ছিলেন। তারপরে আছেন এখনো অনেকেই লিখছেন। এই মুহূর্তে বললে পরে মনে হয়তো অন্য জনের উপরে অন্যায় করা হবে। ঠিক আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না, তবে হ্যাঁ অনেকেই পুরনো লিখতে ভালোও লাগে, পড়তেও ভালো লাগে। তবে একটা যেটা না বললেই নয়, যে আমরা পুরনো সাহিত্যিকদের লেখা যেগুলো পড়তাম, এখনও সেগুলো স্মৃতিতে অম্লান হয়ে আছে। একদম। কিন্তু এখনকার লেখা জানি না পাঠকদের উৎসাহের জন্যই নাকি অকারণ অশ্লীলতা আনাটা আমি একদম আমাদের সময়ের হয়তো কেউ পছন্দ করবে না, এগুলো ভালো লাগে না।
না, আপনি বলতে চাইছেন যে চরিত্রের জন্য যদি আসে ঠিক আছে, কিন্তু আরোপিত অশ্লীলতাটা আপনি বারণ। হ্যাঁ সেটাই, কিন্তু আমাদের পুরনো লেখক লেখিকাদের যে আমরা পড়েছি, সেগুলো তো এখন পর্যন্ত অম্লান হয়ে আছে আমাদের স্মৃতিতে, সেগুলো তো এখনও স্মৃতিতে অম্লান হয়ে আছে। তাহলে এখনকার সাহিত্যিকদের সাহিত্য সেরকম কেন হচ্ছে না? লিখছেন খুবই ভালো, তাদের লেখনীর জোর আছে, কিন্তু তাহলে ওনারা এইগুলোতে কেন যাচ্ছেন, সেটি আমার আপত্তি। আচ্ছা, আপনি তো দুর্গাপুরে 1962 সালে এসেছেন, তাই তো নাকি? হ্যাঁ, 1962 সালে। তা সেই সময় দুর্গাপুরকে কেমন দেখেছিলেন, সেই আর এখনকার দুর্গাপুর? এবং সেই সময় তো অনেককেই আপনি দেখেছেন, মানে আরতি বসু, কেষ্ট চট্টোপাধ্যায়, মধু চট্টোপাধ্যায়, এদের সঙ্গে তো নিশ্চয়ই একটা ইয়ে ছিল সেই সময়, কথা কিছু হ্যাঁ, বলুন। যেহেতু আমি বাইরে বিশেষ যেতাম না, আমি বললাম বাড়িতে একটু সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। তবে মধু চট্টোপাধ্যায় আমার এই নতুন প্রথম যে নানা রঙের গল্পটা ছাপার পর বিষ্ণু সামন্তই বোধহয় ওনাকে দিয়েছিলেন, আমি জানি না। বিষ্ণু সামন্ত যেহেতু মাননীয় বিষ্ণু সামন্ত আমার এটা প্রচ্ছদ করেছিলেন, এবং অলঙ্করণটা ওনার। অলঙ্করণ, এটার মধ্যে অলঙ্করণ, এটাই অলঙ্করণ আছে। সেই জন্য উনি বোধহয় বইটা যেখানে যেখানে উনিই প্রচার করেছেন, আমি প্রচার করিনি, কাউকে দিইনি। মধু চট্টোপাধ্যায়ের হাতে যাওয়ার পর উনি এত নিবিষ্ট মনে বইটা পড়েছেন এবং লাল কালির দাগ দিয়ে দিয়েছেন যেখানটা যেখানটা, ওনার এত মনোযোগ দিয়ে পড়েছেন। তো উনি আমার সাক্ষাৎকার ওনার পত্রিকায় ছাপিয়েছিলেন এই বইটা দেখে, আর আমাকে একবার ডেকেছিলেন, গিয়ে দেখলাম, উনি কথা বললেন সবে। আর তার শিল্প সাহিত্য গবেষণা তার পত্রিকাটা ছিল, সেখানে উনি ঝর্ণা মুখোপাধ্যায়কে পাঠালেন আমার সাক্ষাৎকার নিতে, আর সাক্ষাৎকারটা ওনার পত্রিকায় ছাপাও হয়েছিল। এরপরে অনেক গল্প আমার ওনার পত্রিকায় ছাপা হয়েছে, এবং উনি খুব বিশিষ্ট লোক, উনি খুব শ্রদ্ধেয়, খুব শ্রদ্ধেয়। আমাকে পরবর্তীকালে অনেকগুলোই চিঠি দিয়েছেন, ওনার সঙ্গে আমার তৎলাপের চিঠিগুলো আমি যত্ন করে রেখেও দিয়েছি। এত মানে যত্ন করে পড়তেন এবং ইয়ে করতেন, মানে উৎসাহ দিতেন। যাই হোক, এই গল্পটা পড়ুন তাহলে একটা। এই গল্পটা মনে হচ্ছে ছোট আছে। বললাম এগুলো ছোটবেলাকার গল্প, এগুলো কিন্তু কোনোটাই ভালো নয়। না না, কেন বলছেন ওরকম? ছোটবেলার গল্প কিছু। আচ্ছা, একটা পড়ছি যেটা বসুমতীতে নিয়ে হয়েছিল, ছোটদের বিভাগে। এইটাই বেরিয়ে গেছে তোমার হাতে, আমি বার করিনি। এই পরবর্তীটা অনেক বছর আগে। এটা ছোট আছে একটু, হ্যাঁ এটা ছোট। আর এগুলো সবই কিন্তু আমার ছোটবেলাকার লেখা। এইটা বসুমতীতে ছাপা হয়েছিল। ছুটকির আঁকা একটি পাখি, ফিচিক 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 বিচিত্র সুরে ডেকে ওঠে ছুটকির মাথার কাছে একটা ছোট্ট কালো হলুদ রঙের পাখি। কি সুন্দর পাখিটা, আবার ল্যাজটা নেড়ে নেড়ে নাচছে। আরে কালকে ড্রয়িং খাতায় এটাই তো এঁকেছিল ছুটকি। ও মা, জ্যান্ত হয়ে গেল নাকি তার পাঁকা পাখিটা? কি গো ছুটকি সোনা, ঘুমাচ্ছ নাকি? কি অবাক কাণ্ড দেখো, পাখিটা আবার কথাও বলছে যে। এ মা, দূর ছাই, কী সব আজগুবি ব্যাপার ঘটছে। মানুষ ছাড়া আর কেউ কথা বলতে পারে নাকি? জীবজন্তু, পাখি, এরা কেউই পারে না কথা বলতে। মামনি অবশ্য বলেছে ওরা নানা রকম আওয়াজ করে, ওদের মতো করে কথা বলে। ওদের জাত ভাইরা সেসব ঠিক বুঝতে পারে, ওগুলোই ওদের ভাষা। কিন্তু আমরা তা বুঝতে পারি না। কিন্তু এই ছোট্ট হলুদ পাখিটা যে মানুষের মতো কথা বলছে। তুমি খুব অবাক হয়ে গেছো না ছুটকি সোনা? তুমি কাল আমায় এঁকেছিলে বলে আজ আমি তোমার কাছে এলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো আমাদের চেহারা আঁকো, সেই আঁকা 5 জনকে দেখাও, প্রতিযোগিতায় দাও, আবার পুরস্কারও পাও। আমরা কিন্তু তোমাদের ছবি আঁকতে পারি না, তোমাদের মতো আমাদের তো হাত নেই। হয়তো এমন একদিন আসবে আমরাও পারবো তোমাদের মতো ছবি আঁকতে। দেখো না সেদিন তোমাদের চেহারাগুলো আমরা কেমন করি। বলে ফুরুত ফুরুত করে ল্যাজটা নাড়তে লাগলো ছোট্ট পাখিটা মহা আনন্দে। ঘেউ ঘেউ ঘেউ, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ হলুদ পাখি। ছুটকির পোষা কুকুর বিক্রম পাশে এসে দাঁড়ালো। মানুষরা আমাদের নিয়ে যা ইচ্ছা তাই করে। দেখো না, যখন ইচ্ছে হবে আদর করে পুষবে, ভালো মন্দ খাওয়াবে, আবার কখনো বা দূর দূর করে তাড়িয়ে দেবে। নিজেরা মুরগির ঠ্যাং চোখ বুজে আরাম করে চুষবে, আর আমরা যদি জিভ বার করে একটু তাকাই অমনি লাঠি নিয়ে তেড়ে আসবে। একটানা এতগুলো কথা বলে জিভ বার করে হাঁপাতে থাকে বিক্রম। মিউ মিউ, সত্যি বলেছ বিক্রম ভাইয়া, মানুষের অত্যাচারে আর তো টিকা যাচ্ছে না। আগে তো মাছটা দুধটা ফাঁকে ফোঁকরে ম্যানেজ করতে পারতাম, আজকাল এমন ধরিবাজ হয়েছে না ওই দুপেয়ে জাতগুলো। কি আর বলবো তোমায়, ফ্রিজের ভিতর মিটশেপের ভিতর সব ভরে রেখে দেবে। আবার তামাশা দেখো, বসে আঁকো প্রতিযোগিতায় ছুটকি সেদিন আমার মুখে কত বড় একটা মাছ ধরিয়ে দিয়েছিল।
আমি তো জন্মেও অত বড় মাছ খাইনি। পুষি বেড়ালটাও বিদ্রোহ জানিয়ে একপাশে দাঁড়ালো। ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, আমার কিছু বলার আছে ভাই সব। এই মরেছে, খাঁচা থেকে সবুজ টিয়াটাও বেরিয়ে এলো যে। আমার দুর্দশাটা দেখো একবার তোমরা, লোহার খাঁচায় পুড়ে রেখেছে আমায়, আকাশে উঠতে পাই না, পোকামাকড় খেতে পাই না, আবার অত্যাচার দেখো, ওদের ভাষায় কথা বলতে হবে, সব সময় শেখাচ্ছে, এই বলতো টিয়া, সেই বলতো টিয়া। আমার যদি ক্ষমতা থাকতো ওদেরকে গাছের ডালে বসিয়ে রেখে বলতাম, বলতে ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, বল দেখিনি তোরা। কথা শেষ করে লম্বা ঠোঁটটা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল টুসি। ছুটকির কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কত ভালোবাসি বিক্রম, পুষি, টুসিকে, আর ওরা কিনা এত বিদ্বেষ পুষে রেখেছে মনের ভিতরে। কান্নায় গলা গলা বুঝে আসে ছুটকির, জোরে কাঁদতে যায় কিন্তু আওয়াজ বের হয় না গলা দিয়ে। ও মা, এত বেলা পর্যন্ত ঘুম হচ্ছে ছুটকি শোনা। মামনির সস্নেহ মিষ্টি গলা শুনে চোখ মেলে তাকায় ছুটকি। দু হাতে ভালো করে চোখের পাতে দুটো রগড়ায়। কোথায় হলুদ পাখি, কোথায় বিক্রম, কোথায় পুষি টুসি। উফ, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল, দুঃস্বপ্ন। মায়ের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ছুটে যায় বারান্দায়, যেখানে বিক্রম, পুষি আর টুসি সকালের খাবারের আশায় বসে আছে। ভালো ভালো খাবারগুলো ওদেরকে বিলিয়ে দেয় ও। বলে, তোরা রাগ করবি না বুঝলি, আমি সত্যি তোদের ভালোবাসি। এটা খুব অল্প বয়সের লেখা, খুব সুন্দর, খুব ভালো, কিন্তু অনেক সুন্দর একটা মেসেজ, কিশোরবেলাকার লেখা মেসেজ রয়েছে। খুব ভালো লাগলো এই গল্পটা। আর একটা গল্প পড়ুন দিদি, এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগছে। আমি জানলে তো এখনকার লেখা নিয়ে আসতে পারি, পুরনো ছোটবেলাকার লেখা। আপনাকে তো বললাম নিয়ে আসতে, হ্যাঁ, কিন্তু বেশ ভালো লাগলো। ছোটবেলার লেখা হলো যে এর মধ্যে একটা বার্তা দেওয়া রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে কিশোর রয়েছেন। কিশোর খুব ভালো প্রতিবার দেখে, ধন্যবাদ কিশোর। আর একটা গল্প পড়ুন, ছোট গল্প দেখছি, আমার তো খুব ভালো লাগলো। বেশ কেন যেন মনে হলো শৈশবে ফিরে গেলাম, সেই স্কুলবেলায়, ছাপা হয়েছিল, সেই স্কুলবেলায় দিনগুলোতে ফিরে গেলাম মনে হলো। এটা পড়বেন, প্রথম ও শেষ। যে মনেও পড়ছে না আমার, ছোট অনেকদিন কাজে বইটা নাড়িয়ে নি, তুমি বললে কি জানি কোন গল্পটা ভালো হবে। আমি তো এটা পড়বো, এটাই পড়বো। এইটা তো ছোট আছে, এটা খুবই ছোট, এটা কিন্তু ভালো হবে না। ভালো হবে না, তাহলে এটা পড়ুন। প্রথম ও শেষ। আমি কিন্তু বলে দিচ্ছি যে ভালো হবে না, ছোটবেলাকার লেখা। না না, খুব ভালো লাগছে ছোটবেলাকার লেখা। দেখুন, ছোটবেলার লেখাই তো সুন্দর। বড় হলে আমাদের মধ্যে নানা বিধিনিষেধ ধরিয়ে দেওয়া হয়, তুমি এইভাবে লিখবে, এইরকম ফর্মে লিখবে, কিন্তু ছোটবেলার লেখা তো আরো সুন্দর। আচ্ছা আচ্ছা, প্রথম ও শেষ। সকালবেলার শিশির ভেজা ঘাসগুলোর উপরে সোনালি রোদ পড়ে চিকচিক করছে। ভোরের ফোঁটা শিউলিগুলো এখনো ছড়িয়ে আছে গাছের তলায় এদিক সেদিক। নাম না জানা পাখি একটা কিচিরমিচির করতে করতে উড়ে গেল প্রায় ইলার মাথার উপর দিয়ে। সেদিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল ইলা। পাখিগুলোর ভারী মজা, ওদের মতো ইলাও যদি পারতো এক দেশ থেকে আরেক দেশে উড়ে যেতে, কি মজাটাই না হতো। হলুদ মাখা হাতটা মুছতে মুছতে, আঁচলে মুছতে মুছতে মা এসে দাঁড়ালো। এই সকালবেলা তো উনুনের তাতে মায়ের কপালে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। মায়ের এই লক্ষ্মীর মতো চেহারাটা ভারী ভালো লাগে ইলার। এখানে বসে কি করছিস, আয় ঘরে আয় বলে ডাক দিয়ে মা আবার রান্নাঘরে চলে গেল। ইলা উঠল না, সেইভাবেই বসে থাকলো। ওর মাথায় আবার সেই চিন্তাটা ফিরে এলো। কাল রাত্রিরে দাদা ছুটিতে ডিব্রুগড় থেকে এসেছে। এবার দাদা নতুন ধরনের বেশ বড় একটা বিস্কুটের কৌটো এনেছে। কৌটোটার গায়ে যেমন সুন্দর ছবি আঁকা রয়েছে, তাতেই মালুম হচ্ছে ভিতরের বিস্কুটগুলো না জেনে খেতে কতই সুন্দর হবে। ইলার খুব ইচ্ছে করছিল একটুখানি চেখে দেখতে। মা কাঠের আলমারিতে রেখে দিয়েছে, চুরি করে খেতে ভরসাও হচ্ছে না। কোনোদিন তো খাইনি চুরি করে, আর ইচ্ছেও করে না ছোটদার মতো চুরি করে খেতে। ছোটদা তো সব জিনিস খেয়ে সাবার করে দেয়। দুপুরবেলা মা বই পড়তে পড়তে যেই একটু ঘুমাবে, অমনি ছোটদা কর্মব্যস্ত হয়ে পড়বে। কোথায় কমলা লেবু, কলা, বিস্কুট, আচার, যা পারে সব শেষ করে থাকবে। তাকিয়ে তাকিয়ে দেখে ইলা, ভয়ে কিচ্ছু বলতে পারে না। সব ভাই বোনেদের সর্দারও, তার সবাই ওকে ভয় করে। মারও কি কম খায় ইলা? কখনো দয়া হলে হয়তো কলাটা লেবুটা একটু একটু ভাগ দেয়, তাতেই সন্তুষ্ট থাকে ইলা। বকে ঝুঁকেও কোনো ফল হবে না জেনে মাও কিছু বলে না। মা একদিন বলছিল, আমার পিন্টুবাবু ঠিক হনুমানের মতো বুঝলি। হনুমানকে একদিন ওর মা অঞ্জনা কোলে নিয়ে চাঁদ দেখাচ্ছিল, চাঁদকে ডেকে ডেকে কপালে টিপ পড়াচ্ছিল। তো হনু তখন বায়না ধরলো চাঁদটা ওকে ওনে দিতে হবে।
চাঁদটা ওকে এনে দিতে হবে, ও খাবে। সর্বভুক একটি, পিন্টুরও তাই, সব পেটে পুড়বে। দুপুরবেলা যথারীতি মা দেশটা নিয়ে শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে। দাদাও ঘুমোচ্ছে। ইলা পাশের ঘরে উঁকি মেরে দেখলো ছোটদার আজ কোনো দিকে হুঁশ নেই। দাদার নিয়ে আসা শারদীয়া আনন্দ মেলাটা খুব নিমিষ্ট মনে পড়ছে। ইলার পায়ের শব্দও টের পায়নি। ইলার মনের ভিতর আবার সেই ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠল। একদিন তো রোজ তো আর নয়, খেয়েই দেখে না একটু। ছোটদা তো রোজ খায়, কই ঠাকুর তো পাত দেয় না। ইতস্তত করতে করতে কখন যে সে আনমনে আলমারিটার সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। অগত্যা তার লোভটাই জয়ী হলো। প্যাক করা বিস্কুটের কৌটোটা কোনো রকমে খুলে মাত্র একটা বিস্কুট বার করে কৌটোটা আবার যথাস্থানে রেখে দিল। 100 হাতুড়ির ঘা পড়ছে যেন বুকে। ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে, তবু কাঁপা কাঁপা হাতে বিস্কুটটা কোনো রকমে মুখে পুড়ে দিল। আহ, কি সুন্দর খেতে, যেমন মুচমুচে তেমনি মোলায়েম। মিশের অনুষ্ঠানের বড়দিনের উপহার দেওয়া কেকের থেকেও সুন্দর। বিকালবেলা দাদা বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। ফিরে এসে চা খেতে বসে ছোটদাকে ডাকলো, পিন্টু এদিকে আয়। ছোটদা কাছে যেতে দাদা জিজ্ঞেস করলো, তুই আলমারি থেকে বিস্কুট চুরি করে খেয়েছিস? ও না বলতেই দাদা এক চড় মারলো ওর গালে। আবার মিথ্যে কথা বলা হচ্ছে। ভয়ে দূর করছে ইলার, ভয়ে বুক দূর করছে ইলার। কাঁপা কাঁপা গলায় পড়তে শুরু করলো, পৃথিবীর আকার ঠিক কমলা লেবুর মতো, উত্তর দক্ষিণে একটু চাপা। মুখ তুলে দরজার কাছে দাঁড়ানো ছোটদার দিকে তাকিয়ে অনুতাপে পুড়তে লাগলো ইলার মনের ভিতরটা, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারে না ভয়ে। দাদা ছোটদার কানটা টেনে ধরে আছে, আর অভিমানে ফর্সা টিকটুকে গালটা লাল হয়ে গেছে। অত যে কিল ঘুষি চালায় যখন তখন, তার আর নেতাগিরি করে ওদের ওপরে, সেই ছোটদাকে যে এত ভালোবেসে ইলা আগে তো বুঝতে পারেনি। বিনা কারণে ওর নিগ্রহ দেখে আর থাকতে পারলো না, সে কেঁদে ফেললো ঝরঝর করে। আর মনে মনে প্রতিজ্ঞা করলো, এই প্রথম আর এই শেষ, জীবনে কোনো দিন আর না বলে কোনো জিনিসে হাত দেবে না, চুরি করে খাবে না। আসলে ইলা চুরি করে খেয়েছিল, আর ছোটদার নামে দোষরও ছোটদা মার খেলো, সেটাই এখনই বলে রাখি। একদম ছোটবেলার গল্প, আমরা ছোটবেলায়, শুধু ছোটবেলা নয়, এটা না না আমাদের শৈশবে এরকম হয়েছে। আমাদের অনেকগুলো দাদা ভাই ছিল, তো ঠিক এই গল্পই, এই ঘটনাই ঘটতো, সেই জন্য আমার এটা সত্যি ঘটনা। ইলা আসলে আমার নাম, ইলা আমার নাম, আর ঘটনাটাও সত্যি। হ্যাঁ, সেটাই দেখছি যে সত্যি তাই। আমাদের সেই সময় দিনগুলো কত ভালো ছিল। এখন ভাবি এখনকার ছেলে মেয়েদের তো এতগুলো ভাই বোনও নেই, সবাই একজন করে মানুষ। একসঙ্গে একটা বাড়িতে 5-6 জন ভাই বোন থাকা মানে তাদের যে মেলামেশা, তাদের ভালোবাসা। বৃষ্টি পড়ছে, কাগজের নৌকো বানিয়ে ছেড়ে দিল, নৌকোগুলো কাটতে আগে যাবে, কাটতে পরে, এই যে প্রতিযোগিতা, এটা আনন্দ, সেই আনন্দটা আজকাল নেই। সেই নেই। আবার বন্ধুদের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে তাও নয়, কড়া শাসন, সাঁতার শেখো, গান শেখো, ভালো করে পড়ো, বেশি নম্বর পাও, এই করতে গিয়ে ওদের শৈশবটাই হারিয়ে যাচ্ছে। বাহ, দিদি আপনি তো খুব একটা সাহিত্যের অনুষ্ঠানে তো খুব একটা যান না বলে মনে হয় না, তো আপনার এই সম্বন্ধে কি মতামত? মানে সেই সময় আপনি দেখেছেন সাহিত্যের অনুষ্ঠান, এখনো দুর্গাপুরের সাহিত্যের অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, দুর্গাপুরের সাহিত্য অনুষ্ঠান আমি অনেক আমন্ত্রণও পেয়েছি। কনিষ্ক স্কুলে হতো তখন, একটা কি পত্রিকাটার নাম হচ্ছে, অনেকবার আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমন্ত্রণে যাইনি, কোথাও যাই না। বাড়িতে বসেই আমি সাহিত্য চর্চা করতে ভালোবাসি, আমার সময়ও খুব কম সাহিত্যের জন্য, সেই জন্য। আর বাইরে যেহেতু একটু হয়তো সবসময় বাইরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না নানা কারণে, সেজন্য আমি সাহিত্য অনুষ্ঠানে যাই না। তবে আমি আশা করব যে এই সাহিত্য অনুষ্ঠানগুলোর খুব প্রয়োজনীয়তা আছে, কেননা মানুষ সাহিত্য মনস্কতারা হারিয়ে ফেলছে। যে সবচেয়ে দুঃখের বিপদ যে খবরের কাগজ বিক্রিটা, স্কুলের চণ্ডীদাসের বড় আধুনিকা বলে দোকান, সেই দুঃখ করলো যে ও কোনো বই, শিশুদের পত্রিকা কেন, কোনো দেশ বা কোনো পত্রিকা রাখে না, খবরের কাগজও রাখে না, শুধু স্কুলের পাঠ্য বই, খাতা পেন্সিল রাখছে। আরও 2-1টা দোকানে দেখলাম যে কাগজ রাখছে না, খবরের কাগজ পর্যন্ত পড়া পর্যন্ত, কেন মোবাইলে খবর পেয়ে যাচ্ছে। টিভিও এখন পুরনো হয়ে গেছে, মোবাইল, এগুলো দরকার। খবরের কাগজটা তো দরকার, একটু মোবাইলে কতটুকু ইয়ে হবে। আমিও যদিও নিয়ে খবরের কাগজের ছেলেটা বলে যে দাদা ছেড়ে দেবেন না, আমাদের কি করে চলবে। অনেক বিক্রি কমে গেছে। তার ফলে কি হচ্ছে, কাগজগুলো শুধু বিজ্ঞাপন সর্বস্ব হয়ে যাচ্ছে, এত বিজ্ঞাপন, সেই জন্য অনেকে হয়তো নিচ্ছে না। তো বড় বড় বইয়ের দোকান কটায় এক কথাই বললো,
চণ্ডীদাসের কথা আমি বলছি, এক কথাই বললো, আধুনিকা মস্ত বড় দোকান, সমস্ত বইয়ে শুধু খাতা পেন আর স্কুলের পাঠ্য বই, এছাড়া কোনো বাইরের বই পত্রিকা কিচ্ছু রাখে না, কেউ কেনে না, ওদেরও চলে না সেইভাবে, সেই জন্য হয়তো বিক্রি নেই। বিক্রি নেই, একদমই তাই। এবার সাহিত্য পাঠটা কমে যাচ্ছে। এই যে সব কোনো পত্রিকার সঙ্গেই হোক বা যে জন্য সংগঠনগুলো যদি সাহিত্য পাঠের আসর করে, মাসে একটাই হোক সপ্তাহে একটা হোক, এইগুলোর প্রয়োজনীয়তা আছে। ওইখানে পড়ার জন্যে বা এই যে লেখার উৎসাহটা হয়, পড়ার উৎসাহটা হয়, এইটা প্রয়োজনীয়তা, এর প্রয়োজনীয়তা খুব আছে। বাহ, আমাদের সঙ্গে সুরভিদি আছে, সৌম্য দেখছেন, ধন্যবাদ সৌম্য। দেখো তোমরা খুব ভালো, আমাদের দিদি এসছেন অনেকদিন ধরেই। আমি বলছিলাম কৃষ্ণাটি অসুস্থও ছিলেন, হাসপাতালে অনেক ওনার মানে একটা অসুখের জন্য ভুগছেন অনেক দিন ধরে। তো যাই হোক, তার মধ্যে সময় দিয়েছেন, আমাদের খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো দিদি, আপনাকে যদি জিজ্ঞেস করি নারী স্বাধীনতা, তো নারী স্বাধীনতার কি সংজ্ঞা আপনার কাছে আছে? নারী স্বাধীনতা বলতে এক সময়ে বাড়ির বাইরে, চৌকাঠের বাইরে বেরোতে পারতো না, মধ্যযুগীয় যেটা ছিল, মানে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা, যেতে পারতো না, সেইটা কাটিয়ে এসেছি আমরা। এবং কাটানোর পর যখন মেয়েরা বিদ্যাসাগর, যখন বা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করলেন, বিদ্যাসাগর যেটা, বিদ্যাসাগরের অবদান অনেক। তারপর থেকে যে মেয়েরা যে বেরিয়ে এলো বা পড়াশোনার সুযোগ পাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মেয়েরা প্রতিভা, মেধা এতটাই বেশি, যথেষ্ট এখন বিভিন্ন জায়গা তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে, মেধার স্বাক্ষর রাখছে, অনেক স্বাধীন উঠেছে। আজকে মেয়েরা অফিস, কলেজ, স্কুল সবদিকে পড়াশোনা, শিক্ষকতা করছে, মানে অর্থ উপার্জন, অর্থনৈতিক স্বাধীনতাটাও মেয়েদের এসেছে এবং অনেক স্বাধীন হয়েছে, অনেক এটা কাম্য ছিল, এটা খুবই ভালো জিনিস হয়েছে। কিন্তু নারী স্বাধীনতার নামে যদি স্বেচ্ছাচারিতা হয়, সেটাকে কখনোই আমি মানে সেটা সমর্থন করি না, স্বেচ্ছাচারিতা। এবং সেটা বর্তমানে সেটাই দাঁড়িয়ে যাচ্ছে যে স্বাধীনতা, নারী স্বাধীনতার খারাপ দিকটা হচ্ছে এইটা। এবং নারীদের যে স্বাধীনতা, খুব চার কাঠের যে চতুর্পাশের ভিতরে, চার দেয়ালের ভিতরে যে জীবনটা কাটতো, মানে কি করুন, এখন অল্প সময় বলা যায় না, কি করুন অবস্থা কাটতো, সেই অবস্থাটা কাটিয়ে যে স্বাধীনতা এসেছে, সেটাকে আমরা আমাদের আশা করবো যে আগামী মেয়েরা যেন সেইটার মর্যাদা রাখে। সেটা নারী স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। খুবই সুন্দর একটা কথা বলেন সত্যি। এবং সেই জন্য সমাজটা একটু অন্য ধরনের, একটু আমরা দেখছি নানান রকম ঘটনাও হচ্ছে। তো সেটা একদমই ঠিক। এবং আজকালকার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ডিভোর্সের ইয়েটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, এবং বিয়েও হচ্ছে না, অনেক ছেলে মেয়েরই এখন দেখছি, আমার ডিপার্টমেন্টেও দেখছি তাদের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছে না, আবার মানে মেয়েদের জন্য ছেলে পাচ্ছে না, মানে আজকের ছেলে মেয়েরা বিয়ে করতেই চাইছে না। এর কি কারণ বলে আপনার মনে হয়? এটা একটা যে মেয়েরা যেহেতু অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছে, তারা যে ঠিক উপযুক্ত না হলে সেখানে যাওয়া উচিত নয়। এবং যখন বিয়ের পরে দেখছে যে সমঝোতা হলো না, যেহেতু এখন আইন আছে, সেই জন্য ডিভোর্স, যে সমানে কষ্ট পেয়েও জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া, সেটা কেন করবে? সেটা করতে চাইছে না মেয়েরা। জীবনটা তো আর একটাই জীবন, সেটাকে বিয়ের 6 মাসের মধ্যে অনেকেই দেখছি, বিয়ের 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে করছে, যেহেতু সহ্য শক্তিটাও কমে যাচ্ছে। এটা একটা দিক, যে সহ্য শক্তি আগে যেমন মানিয়ে নেওয়া, একটু ভুল ত্রুটি, পরস্পরের ভুল ত্রুটিগুলো যদি সমঝে নেওয়া যায়, মেনে নেওয়া যায়, মানুষ মানে তো ভুল ত্রুটি থাকবে, সেটা এখনকার মেয়েরা সহ্য করে, এখনকার ছেলে মেয়ে দুটো নেই, সহ্য করার ক্ষমতা একদমই নেই দেখছি। ফলে সংসার ভাঙছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মাকে দেখি যে কত কষ্ট, মানে চলে গেছেন উনি, কত কষ্ট করে মানুষ করেছেন। মানে বাবা যখন মারা গেছেন, 5 ভাই বোন, তখন মায়ের, একটা মেয়ের বিয়ের বয়সই হয় তখন, মা 30 বছর বয়সে বিধবা হলেন, তারপর থেকে নিজে সংগ্রাম করে আমাদের মানুষ করলেন। সেই জায়গায় একটা ছেলে তো থাকলে মানুষ করতে পারতেন না, মানে হয়তো সে বিয়ে করে নিতেন।
তো আর সেই সব সেটাই। নারীরা কতটা আত্মত্যাগ করে গেছে, যদিও সেটাও যেমন উচিত নয়। একটা জীবন, মানুষের জীবনটা তো একটাই, সে একটা নারীর জীবন যদি ওইভাবে নষ্ট হয়ে যায় সেটা তো ঠিক নয়। কিন্তু আমার মাসিমাকেও দেখেছি, 11 বছরের বিধবা, একাদশী, নির্জলা একাদশী কি শাস্তি পেয়েছেন। এবং আমার দিদিমা শিক্ষিত, উচ্চশিক্ষিতই ছিলেন দিদিমা, মাসিমা সবাই। কিন্তু দিদিমা আক্ষেপ করতেন, বিদ্যাসাগর করলেন, আরেকটু আগে যদি করতেন, এভাবে মেয়েটাকে শাস্তি। কিন্তু সমাজকে মানতেই হবে। জ্ঞান পাপী দিদিমা জেনেও কিন্তু নিরম্ব উপরায় একাদশীতে নিরম্ব উপোস খুব করাতেন কষ্ট, 11 বছরের মেয়েকে। সেইটা এখন হয় না, এবং কেউ নিন্দামন্দও করবে না, না না, এখন করবে অনেকটা না। সমাজে এগিয়ে গেছে, করবে না। এটা খুব ভালো দিক আমাদের। হ্যাঁ, কিন্তু একটাই কথা বলবো যে নারীরা স্বাধীনতা যেমন পেয়েছে, সে স্বাধীনতার মর্যাদা যেন রাখে, মর্যাদা রাখা, সেটাই আগামীকালের মেয়েদেরকে কাছে বলবো। এবং পরস্পর শুধু মেয়েদের বলে নয়, এখন সহিষ্ণুতাটা অনেকটাই কমে গেছে, সহিষ্ণুতা জিনিসটাই কম হয়ে যাচ্ছে। তার জন্য খুনি মারামারি একটু কারণেই খুন করে দিচ্ছে, এইগুলো তো হ্যাঁ, এবং এবং সব থেকে বড় কথা যে আমি কেন করব কোনো একটা বিষয় নিয়ে, অথচ একটা মানে যেগুলো আমরা দেখছি যে মিটিয়ে নিলেই হয়, কিন্তু একটা ইগো একটা মাঝখানে চলে আসে যে না এটা আমি কেন করব, তুমি কেন করবে না, এই এইগুলো নিয়ে খুব সত্যি তাই যে কিন্তু সংসারে থাকলে তো কম্প্রোমাইজ করে চলতেই হয়, তাই না? হ্যাঁ, সমাজ ব্যবস্থাটা সেটা বিশেষজ্ঞ বা যারা চিনতে, সমাজ ব্যবস্থাকে আমরা সম্মান করব, সেটাই হচ্ছে আসল কথা, যে সম্মান করব আমরা সংসারকে, পরিবারকে সম্মান করব। পরিবারকে সম্মান করতে না আবার পারলে, এরকম মেয়েও আছে অনেকে যারা বড় কলেজে পড়ান, এরকম মেয়ে ভদ্রমহিলা আমি দেখেছি, অথচ বাড়িতে এসে সেই তারা মানে এত সুন্দরভাবে ব্যবহার করছেন, তারপরে হেল্প করছেন কাজে, সবটাই করছে। ছেলেদেরও আবার করতে হবে, যে চাকরি করবি বলেই কিছু করবো না বা হাত গুটিয়ে বসে থাকলে সেটাও তো চলবে না। এখন উভয়ের কাজে পরিপূরক হয়ে উঠতে হবে। যাই হোক, খুব সুন্দর অনুষ্ঠান হলো, আর আমরা প্রায় শেষের দিকে চলছি। দিদি, এবার আপনি একটু আমাদের দুর্গাপুর শহর নিয়ে কিছু বলবেন, আর নতুন প্রজন্মের লেখকদের জন্য কিছু একটা বার্তা দিয়ে যান, যারা নতুন লেখালেখি করছে। তো ফেসবুকে তো আপনি দেখছেন প্রচুর এখন লেখালেখি করছেন, কেমন প্রচুর লেখা করছে, আহ্বান করছে প্রচুর। কেমন লেখা হচ্ছে বলে আপনার মনে হয়? লেখা, সব লেখাই যে ভালো হচ্ছে সেটা আমি বলতে পারি না, আমি তো বিশেষজ্ঞ নয় এবং সমাজদারও নয়। তবে যেহেতু আমার নিজস্ব মত দিয়ে বলতে পারি যে অনেকেই ভালো লিখছে। নামটা এখন বললে একজনের পরস্পরে অন্যায় করা হবে, কিন্তু অনেকেই ভালো লিখছে। তবে সবাই যে ভালো হচ্ছে তা হয়তো হচ্ছে না। এবং তারা খুবই ছেলে মানুষ, তারা অভ্যাস করতে করতে পরবর্তীকালে নিশ্চয়ই ভালো হবে, ভালো হবে, এটাই আমরা আশা রাখবো। আর ওই যে বললাম, সাহিত্য অনুষ্ঠানগুলো কিন্তু যে সপ্তাহে সপ্তাহে হোক বা মাসে মাসে, এর মধ্যে থেকে যে বেরিয়ে আসবে নতুন লেখক লেখিকা, পড়তে পড়তে অভ্যাস হবে। আসলে সাহিত্যের প্রয়োজনীয়তা সবসময় আছে, থাকবেই। যে পড়ার অভ্যাসটা মানুষের কমে যাচ্ছে, সেইগুলো করার জন্যে। আর দুর্গাপুরে আমাদের প্রচুর এখন সাহিত্য সংগঠন আছে, সেই সংগঠনগুলোর থেকে ভালো লেখক লেখিকা বেরিয়ে আসছে। এই মুহূর্তে নামগুলো আমার মনে পড়ছে না, বেরিয়েও আসছে, আরও আসবে। এবং তারা মন দিয়ে লেখাপড়া করুক, আবার নতুন করে সৃষ্টি করুক, এটাই আমি আশা করব। বিশেষ করে আমাদের যে যারা একবারই ছোট, আধুনিক নতুন উঠে আসছে, তারা আবার আগামী দিনকে ধরে রাখুক, এইটাই আমার কামনা। আর দিদি, আমাদের শহর নিয়ে কিছু বলুন, দুর্গাপুর শহর নিয়ে। আচ্ছা, দুর্গাপুর শহর বললাম 62 সালে এসেছি। তখন মশা মাছি আরশোলা কিচ্ছু ছিল না। আমাদের কোয়ার্টারটা চণ্ডীদাসের কোয়ার্টার ছিল। আমার পরের লাইনটা থেকেই পুরো জঙ্গল। চণ্ডীদাসে অনেক জঙ্গল ছিল, সত্যি পুরো তাই। জঙ্গল ছিল। আপনি ভাবুন সিটি সেন্টারটা কিরকম জঙ্গল ছিল। আমার মনে পড়ে যে ওইখানে একটা শুধু ডিসি সিনেমা হলটা ছিল, তার পিছন দিকটা পুরো জঙ্গল ছিল, এত জঙ্গল। সন্ধ্যা হলে শিয়াল ডাকতো, আমরা একবার দেখতে এলাম, ওই ইয়েটা সিটি সেন্টারে, ওই যে বঙ্কিমচন্দ্র, ওইটা নাম বলে মনে পড়ে, দেবী চৌধুরানী, ওইটা দেখতে এসেছিলাম। তো দল বেঁধে, মানে 2-3 জনের আসার ইয়ে ছিল না।
এই দেখার জন্যে আমরা বোধহয় জনা 10 একসঙ্গে লাঠি সোটা নিয়ে, মানে সেখানে এখন বড় বড় ইয়ে হয়েছে, কোয়ার্টার হয়েছে, সেখান দিয়ে আমরা এসেছি গভীর জঙ্গল দিয়ে ভবানী পাঠকের গুহা দেখতে এসেছিলাম। 10-12 জন একসঙ্গে দল বেঁধে, মানে এতটাই জঙ্গল ছিল, আর ফাঁকা, একদম ফাঁকা ছিল। আমাদের তখন দুর্গাপুর ডিএসপির যে মেন হসপিটাল হয়নি, সেক্টর মার্কেটগুলো হয়নি, সেক্টর যে দোকানগুলো পুরো ফাঁকা, চণ্ডীদাসা মার্কেট তো হয়ইনি। আপনি খুবই পুরো সমস্ত দেখলাম। দেখতে দেখতে সেই সময় এত নীরবতা। সবচেয়ে হাসির কথা, আমার একটা ব্যাগের মধ্যে যাবো বলে, বাসে এক জায়গায় যাবো বলে ব্যাগ বার করেছিলাম। বাস চলতো না? হ্যাঁ, বাস চলতো তখন, 3 নম্বর 4 নম্বর এসব বাস চলতো। আর ইয়ে কারখানার বাস, নীল রঙের সরকারি বাস, নীল রঙের বাস ছিল, হ্যাঁ সরকারি বাস। আর কারখানার বাস যেগুলো কর্মীগুলোকে নিয়ে যাওয়া আসা করতো, কর্মীদের, সেগুলো এখন উঠে গেছে। তো আমার 12 ভরি সোনা একটা ব্যাগে, সে যাবো বলে গিয়েছিলাম, বাস পাইনি, ওইটা বাইরে রেখে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি বাসটা, মানে টাকা 12 ভরি সোনা যেমন ছিল তেমনি আছে। আর এখন বাড়ির সামনে থেকে থালা বাটি করে কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে। মানে চোর ছিল না, আরশোলা মশা কিচ্ছু ছিল না, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এখন সেটা প্রচুর, অনেক, কত বলবো, অনেক বেশি সংখ্যায় মানুষ তো এসেইছে, দোকান বাজার অনেক কিছু হয়েছে। ইয়েটা চিত্রালয় হলো অনেক পরে, 64 সালের পর চিত্রালয় হলো, সেই চিত্রালয় ধ্বংস হয়ে গেল, এখন পড়ে আছে ভেঙে। চিত্রালয়টা আমার মনে হয় যে সারাতে পারতো, আগে অনুষ্ঠানও হতো, ভালো গানের অনুষ্ঠান হতো, জলসা হতো, আমরা সিনেমাও দেখতাম, ভালো ভালো সিনেমা আসতো, বিদেশি সিনেমা। ইয়ে ছিল রবীন্দ্র, কি জানো এটা, রবীন্দ্র পাঠাগার, ওখানে ইয়ে হতো, যাত্রা হতো, 1 সপ্তাহের যাত্রা, সব কিটি পাতা, এখন সমস্ত উঠে গেছে। তা যেটা বলছিলাম, এই যে চণ্ডীদাসের মার্কেটটা হলো বিরাট মাঠ, ফাঁকা পড়েছিল, সেখানে এখন লোকারণ্য অন্য মাঠে, মানে চারিদিকে লোক ভরে গেছে। আর তখন সাহিত্য এসবও ছিল না, কিন্তু আমি বলবো সেই সময়টার খুব একটা আবহাওয়াটা ভালো ছিল। এখন যেমন লোক সংখ্যা বেড়েছে, চুরি ছাঁচনামিও হচ্ছে, নোংরা হয়ে গেছে অনেকটা, তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে ভালো দিকও আছে, এই যে অনেক সংগঠন গড়ে উঠেছে, ভালো ভালো হাব হয়েছে, হ্যাঁ ভালো ভালো হাব হয়েছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, ডিএসপিও অনেক উন্নতি করেছে। সেসব দিক দিয়ে আমি বলবো আসার কথা। এক পক্ষে এটাও ভালো, আর তখন ফাঁকা ছিল, এখন অনেক ফাঁকা আর নেই। তবে তখন যেগুলো গড়ে, চিত্রালয় ধ্বংস হয়ে গেল, তারপরে কাশিরাম স্কুল, ওটাও আমাদের চোখের সামনে ছিল, ওটাও ধ্বংস হয়ে গেল। স্কুলগুলো সব একে একে বন্ধ হয়ে গেল, প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ হয়ে গেল। খারাপ লাগে সত্যি তাই। যাই হোক, খুব ভালো লাগলো দিদি আপনি এসেছিলেন, এবং অনুষ্ঠানে যারা দেখছেন, গৌতমদাও দেখছেন, দেখছি সৌম্য দেখছেন, সকলকে তোমরা যারা দেখছো, আজকে আসলে আমার শরীরটাও একটু ভালো নেই, খুব একটু মাইগ্রেনের ইয়েতে রয়েছি। তো যাই হোক, আর দিদির সঙ্গে অনেক গল্প হলো, আড্ডা হলো, এটা আবার হয়তো কখনো আমরা দিদিকে ডেকে নেব। দিদি খুব ভালো থাকবেন, আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা আপনাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আরও লিখুন, হ্যাঁ, আরও আপনার লেখা পড়ে আমরা সমৃদ্ধ হই, এভাবেই আমাদের সমৃদ্ধ করে যান। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।